আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ময়মনসিংহে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও হেলপারের মৃত্যু। ঝিনাইদহে সড়কে প্রাণ গেছে আরো একজনের, আহত 3। সুনামগঞ্জে চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ভঙ্গ, ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন। উন্নত মানের সিলিকা বালু তুলেও বিক্রির অভিযোগ। গাঙ্গে ভাঙ্গা নেগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। দুদিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা করবো। ড্রেজার দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে দেবো, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙবো। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, অনশন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচিতেও দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকাল 11টার পর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিভুক্ত যে শিক্ষকরা আছেন তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন এবং আমরা দেখেছি যে তারা ঘন্টারও উপর সেখানে তাদের বক্তব্য, তাদের স্লোগানের মধ্য দিয়ে তাদের যে 3 দফা দাবি, সেই দাবির পক্ষে তারা নানা যুক্তি দিচ্ছিলেন এবং তারা বলছেন যে সরকারের একগুঁয়েমির কারণে মূলত তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং পাঠদান থেকে তাদের আসলে রাজপথে আসতে হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিটি একেবারেই ন্যায্য দাবি এবং সাধারণভাবে বেঁচে থাকার জন্য যে দাবিগুলো, অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা আসলে তাদের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% যে উৎসব ভাতা, সেগুলো খুবই মানবিক দাবি। সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে, এই দাবি থেকে অন্য কোনো আসলে যদি আসলে চেষ্টা করা হয়, অর্থাৎ এই দাবিগুলোর বাইরে থেকে যদি অন্য কোনো দাবি আদায় পূরণের আশ্বাস সরকার দেয়, সেক্ষেত্রে তারা মানবেন না। তাদের এই মূল দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে তারা আসলে রাজপথে থাকবেন। সেই কথাগুলোই আসলে তাদের এই যে অবস্থান কর্মসূচি থেকে উঠে এসেছে এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই রাজপথে থাকতে চান না, তারা পাঠদানে থাকতে চান, তারা শিক্ষার্থীদের শিক্ষা দিতে চান। যেহেতু বছরের একদমই শেষ পর্যায়ে কিছুদিন পরই বার্ষিক পরীক্ষা শুরু হবে, ফলে তারা চান যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা ক্লাসে ফিরে যেতে। ফলে তাদের দাবি আজকের মধ্যেই আসলে মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা এবং সেই দাবি না মানলে এই যে দেশব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলন আরও তীব্র হবে, সেই কথাগুলো তারা বলছেন। আমরা যদি একটু আমরা দেখছি যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু অসংখ্য শিক্ষক তারা অবস্থান নিয়েছেন এবং সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে মূলত তারা সেই আন্দোলনে তারা এসেছেন এবং সেই আন্দোলনে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন এবং তাদের মতো করে কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন এবং বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই তাদের সরকার তাদের দাবি মেনে নেয়, সেই কথাগুলোই তারা আসলে এখানে উপস্থাপন করে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপারের প্রাণ গেছে। সকাল 6টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলোর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার ব্লাস্ট হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঝিনাইদহের 4 মাইল এলাকায় বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন। ইলিশের প্রজনন ক্ষেত্র রক্ষায় সমুদ্রে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর। সকাল 9টা থেকে বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে এই অভিযান শুরু হয়েছে। সারাদিন চলবে এই কার্যক্রম। অভিযানে উপস্থিত আছেন মৎস্য সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রৌফ। নৌবাহিনী জানিয়েছে 4 অক্টোবর থেকে চাঁদপুর, চট্টগ্রাম
ও কক্সবাজারে পরিচালিত অভিযানে প্রায় 10 কোটি টাকা মূল্যের জাল, 59,000 কেজি ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। মাছ শিকারের 21টি নৌকা ও 405 জন জেলেকে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে অভিযান চলমান রাখার পাশাপাশি গভীর সমুদ্রে দেশের জলসীমায় বিদেশি জাহাজের অনুপ্রবেশ বন্ধ করতেও সজাগ রয়েছে নৌবাহিনী। পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই স্থান থেকে 1 বছরের জন্য 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ, যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট বালুর নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশ মুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত। কিন্তু 5 আগস্টের পর সব বদলে যায়। সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট, যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার। তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গাঙ্গে ভাঙ্গা নাগা আমরা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। এই বোমা লাগাইয়া মাল লুড়া আমরা না করলে আমরা না উনি সেটা শুনে না, এরপরে ভাঙ্গা পরে গিয়া 2000 হইতে হইতো এটা পার হার হয়েছে। ওনে 2 দিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা পড়বো। এবার দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গা যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গা যাইব। বাড়ি তো আসিন হিয়া ন, এখন যদি ভাঙ্গা গেছে গা তো ওখানে আর কই আইব, তখন যদি গোটাতে মাতি আইয়াছে তা আমরা কই যাইম, আমরা তো আর জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, ভিট বালু উত্তোলনের অনুমতি নিয়ে তোলা হচ্ছে সিলিকন বালু। শর্ত ভেঙে বিক্রি হচ্ছে রাতের আঁধারে। বেঁধে দেয়া পরিমাণের চেয়েও বেশি বালু তুলে নেয়ার শঙ্কা পরিবেশ কর্মীদের। ধোপাজান নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যে অবৈধ প্রক্রিয়ায়, ইতিমধ্যে এই সরকার একটি অনুমোদন দিয়েছে যে 1 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হবে এই ধোপাজান নদী থেকে। কিন্তু আমরা আশঙ্কা করছি তারও বেশি এখান থেকে লুট করা হবে। এলাকাবাসীর সাথে আমরাও একটা শঙ্কায় আছি যে এখানে বড় ধরনের একটা লুটপাট হবে, পরিবেশ এবং প্রতিবেশের একটা বিপর্যয় নেমে আসবে এলাকাতে। সিলেট এবং ঢাকার হাইওয়ে আশেপাশে কিন্তু অনেক নদী আছে, সেখানে কিন্তু বিট বালু আছে। এখান থেকে না তুলে এই ধোপাজান থেকে কেন বিট বালু নামে এই সিলিকনটা তুলে নেওয়া হচ্ছে?